শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন ইসলাম করিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সমাজসেবী নুরুল করিম। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া আফরিন। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইসলাম করিম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সমাজসেবী নুরুল করিম। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত একুশের দুপুরে, কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতে যে বিষয়টি জানতে চাইছি যে দীর্ঘদিন যাবৎ আপনি ইংল্যান্ডের বার্মিংহামে আপনি বসবাস করছেন এবং সম্প্রতি আপনি বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে আপনি একজন শুধু শিক্ষা অনুরাগী এবং তার পাশাপাশি সমাজসেবক হিসেবে আপনি নোয়াখালীতে এবার এসে ইসলাম ফাউন্ডেশনের কথা যদি বলি, ইসলাম করিম ফাউন্ডেশনের কথা বলি, সেখানে কি কি কাজ করেছেন একটু বলবেন? প্রথম আমি সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আমার ইসলাম করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবার যে কাজগুলো আমি করেছি সেটা হলো গ্রেটার নোয়াখালী, সেটা হচ্ছে যে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, এই 3 জেলায় যত প্রেস ক্লাব আছে, আমাদের 19টা উপজেলা এবং কোন উপজেলায় 2-3টা করে প্রেস ক্লাব থাকার কারণে মোট 51টি ল্যাপটপ কম্পিউটার অ্যাকচুয়ালি। এবার এটা সাংবাদিকদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য সাংবাদিক যারা প্রত্যন্ত অঞ্চলে উপজেলা লেভেলে, জেলা লেভেলে কাজ করেন, ওনারা যাতে বহির্বিশ্বের এই মডার্ন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে পারে, সেজন্য আমি এই 51টি কম্পিউটারের একটা প্রজেক্ট শুরু করেছি। তো এ পর্যন্ত আমরা 15টা দিয়ে এসেছি, আমি বাকিগুলা অনগোয়িং। আচ্ছা, এটা আরেকটা কাজ করেছি, সেটা হলো যে এবার আমার নোয়াখালীতে 200 স্টুডেন্টকে আমরা বৃত্তি দিয়েছি এবং আমার উপজেলার সমস্ত শিক্ষকের সন্তান বৃন্দকে আমরা বোর্ড ফি দিয়ে থাকি। এগুলো আনুষ্ঠানিকভাবে আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মডার্ন টেকনোলজির সাথে যে সাংবাদিকদের যে একাত্ম করার, বা আপনি বলছেন সাংবাদিকরা অ্যাডপ্ট করতে পারে, এই জন্য যে আপনি তাদেরকে 15টি কম্পিউটার দিয়েছেন, আরো দিবেন, অন প্রসেসিং আছে হয়তো। তো এই ক্ষেত্রে একটু জানতে চাইছি যে এই ধরনের চিন্তা বা ভাবনা কেন আসলো আপনার মধ্যে? আমি নিজে মিডিয়ার উপর পড়াশোনা করেছি বাইরে। আমি যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, তখন আমি যে উপজেলায়, সেই উপজেলায় 3টি প্রেস ক্লাব। ওরা আমাকে অনেকদিন আগে ওদের অফিসে একটা সংবর্ধনা দিয়েছিল, তো আমি গিয়েছি। সেখানে গিয়ে সবকিছুর মাঝে আমার কাছে শূন্যতা ফিল করেছি। আমি দেখেছি যে একটা কিছু নাই। পরে আমি দেখেছি যে ওদের কম্পিউটার, ল্যাপটপ নাই অফিসে। তো ওদেরকে প্রশ্ন করেছি আমি যে আপনারা তো এটা প্রেস ক্লাব এবং আপনারা সংবাদ মাধ্যম গুলোকে সংবাদ পাঠান, কিভাবে পাঠান? ওরা বলেছে যে ওরা পাশে কোথাও কম্পিউটার থেকে অথবা ফ্যাক্সের মাধ্যমে সংবাদগুলো পাঠায়। তো আমি যেহেতু বাইরে থাকি, আমি জানি যে ডাটা প্রোটেকশন অ্যাক্ট এবং প্রাইভেসি, এগুলো সাংবাদিকতায় অনেক খুবই জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি অন্যের কাছে চলে যায়, সেটা মিসলিডিং ইনফরমেশন হতে পারে। সেই চিন্তা থেকে আসলে আমি ভেবেছি, না, এটা তো আমার দেশের অনেকে জানে না যে আপনার ডাটা প্রোটেকশন অ্যাক্ট, এটা একটা লোকের ইনফরমেশনকে যত প্রাইভেসি মেনটেন করা যায়, তখন সেখান থেকে আমার এই চিন্তা চেতনা। এবং আমি বলেছি যে আমার এই 3 জেলায় যত প্রেস ক্লাব আছে, আমি সবাইকে কম্পিউটার দিব। আমি যতটুকু জানি যে এই যে ইসলাম করিম ফাউন্ডেশন আপনি 2005 সালে শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন, প্রায় 9 বছর হয়ে গেছে এবং প্রতি বছরই আপনারা প্রায় অনেক শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়ে থাকেন। শুধু বৃত্তি নয়, তাদেরকে আবার ভালো যারা শিক্ষার্থী আছে তাদেরকে বাইরে পড়াশোনার জন্য স্পন্সর এবং বৃত্তি দেন। এই যে সুযোগগুলো করে দিচ্ছেন, নিঃসন্দেহে এটা খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে। কিন্তু জানতে চাইছি যে এই ধরনের পরিকল্পনাটা কবে থেকে মাথায় আসলো যে আমাদের দেশের জন্য কিছু করার, এবং মনিটরিংটা কিভাবে করেন বা কি অবস্থা? আমি আগেও বলেছি, আমার জন্ম প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। সেই গ্রামের পরিবেশে আমি বড় হয়েছি এবং আমি নিজে যখন গ্রাম থেকে সেই উচ্চ ডিগ্রির জন্য লন্ডন গিয়েছিলাম, সে দীর্ঘ পথে আমি অনেক বাধা পেয়েছি।
সেই চিন্তা থেকে আমি ভেবেছি যে আমি যদি যে বাধাগুলো আমি পেয়েছি যে নেক্সট জেনারেশন যাতে করে না পাই, সেজন্য আমি এটা আমার নিজের উদ্যোগে শুরু করেছি। আচ্ছা, এই যে আপনি মানে সেবামূলক কাজ করছেন, সেটা বাংলাদেশের একটা একটা জেলা দিয়ে আপনি শুরু করেছেন, নোয়াখালী দিয়ে শুরু করেছেন। Correct. এটা কি সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করেছেন, নাকি মনে হয়েছে যে না আসলে মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, যে না আমার কিছু করা উচিত আমার দেশের মানুষের জন্য? দুটোই, আপনার সামাজিক দায়বদ্ধতা তো প্রথম আছেই এবং আপনার স্যাটিসফ্যাকশনও আছে, দুটা কম্বাইন্ডলি। কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, যখন বড় হয়, স্কুলে যায়, মা বাপে পড়াশোনা করে, আপনার স্কুলের শিক্ষকদের অনেক কন্ট্রিবিউশন আছে, রাষ্ট্রের অনেক কন্ট্রিবিউশন আছে, আপনি পারিপার্শ্বিক প্রত্যেকটা পরিবেশের প্রত্যেকটা ক্ষেত্রই আপনাকে বড় হওয়ার জন্য সহযোগিতা করেছে। আর আপনি যখন বড় হয়েছেন, সবচেয়ে বড় কথা আল্লাহ আপনাকে সেই জায়গায় নিয়েছে, সেখান থেকে আপনাকে পিছনে তাকাতেই হবে। কারণ ওই পরিবেশ থেকে আপনি যে এখানে এসেছেন, এই আসার মাঝে দীর্ঘ পথে অনেক লোকের কন্ট্রিবিউশন, অনেক প্রতিষ্ঠানের কন্ট্রিবিউশন, অনেক ব্যক্তিদের কন্ট্রিবিউশন, সেই দায়বদ্ধতা থেকে মেইনলি আমার মানে করার ইন্সপায়ার। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমরা যখন নিজেরা একটু ভালো থাকি বা নিজেরা একটা পর্যায়ে চলে গেলে আমরা কিন্তু তখন আর আমাদের মানুষগুলোর কিন্তু কথা মনে রাখিনি, যে কন্ট্রিবিউশনের কথা বলছেন, যে আমারও যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে বা আমার মানসিক প্রশান্তির জন্য আমি তাদের জন্য কিছু করি, অনেকেই হয়তো করে না। সেই জায়গা থেকে আপনি করছেন। এই করার পেছনেও কিন্তু আবার অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে এবং অনুপ্রেরণাও থাকে। আপনার এই বিষয়টা আসলে কিভাবে কাজ করেছে? অনুপ্রেরণাটাই প্রথমে জানতে চাইছি। অনুপ্রেরণা হচ্ছে যে আমি, আমার বড় ভাই উনি মারা গিয়েছেন, উনি 9 বছর আগে মারা গিয়েছেন। উনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন আমি লন্ডন ছিলাম। আচ্ছা। তো ওনার ডেড বডিটা আমার জন্য রাখা হয়েছিল। আমি এসে দেখেছি আপনার আমার জেলার ইতিহাসে এত লোক একত্র হয় নাই ওনার মৃত্যুর পর। তো আমি নীরবে বসে বসে ভাবছি যে কেন এত লোক, কেন ওনাকে, ওনার মৃত্যুর সেদিনে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, সব জায়গা থেকে লোক এসেছে। যে উত্তরটা আমি খুঁজেছি এবং আমি পেয়েছি যে উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে ভালোবেসেছেন, মানুষের জন্য ওনার জীবন উৎসর্গ করেছেন। শিক্ষাক্ষেত্রে উনি ওনার জীবনটা বিলীন করে দিয়েছিলেন। সেটাই আমাকে আসলে ট্রু যেটা, সেটাই আমাকে ইন্সপায়ার করেছে যে বিদেশে আমি থাকলাম, ওখানে আমি অনেক বড় হইতে পারবো, কিন্তু আমার যে খেটে খাওয়া মানুষ, যেখানে আমার জন্ম, যেখানে আমার রক্ত, যেখানে আমার মাটি শিকড়, ওরা যদি আমাকে না চিনে, ওরা যদি আমাকে দিয়ে কোনো উপকৃত না হয়, তাহলে আমার মৃত্যুর পর কেউ তো আমাকে চিনবে না। আজকে আমার ভাইকে যে এত লোক এসেছে, এটাই কারণ হয়তো ওনার কর্মে। সেজন্য আমি তখন থেকে আমার ব্রেনকে ডাইভার্ট করে টুয়ার্ডস ভিলেজ, আমি গ্রামের দিকে ছুটে গিয়েছি। আচ্ছা, এই যে সীমাবদ্ধতার কথা বলছিলাম, সরকারের জায়গা থেকেও তো আপনাকে কি সেই সহযোগিতাটা করা হচ্ছে, নাকি আপনি পদে পদে অনেক জায়গায় হচ্ছে গিয়ে সীমাবদ্ধতা ফেস করেছেন বা হোঁচট খেয়েছেন? যদি একটু বলেন এই সেবামূলক কাজ করতে এই গিয়ে। কাজগুলো তো যেহেতু আমার সেলফ ফান্ডেড এবং আমার অর্গানাইজেশন থেকে করা হয়, সেক্ষেত্রে সরকারের আর্থিক অনুদান বা সরকারের ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো আমি কখনো এটা ভাবিনি। আচ্ছা। কিন্তু প্রশাসনিক হেল্প আমার খুবই প্রয়োজন, কারণ এটা একদম প্রত্যন্ত অঞ্চল। আমার উপজেলা থেকে আমাকে অনেক সময় 20 মাইল 30 মাইল প্রত্যন্ত অঞ্চল, আমি যেখানে যাই, যেখানে আলোর কোনো ছোঁয়া নেই, আধুনিকতার কোনো গন্ধ নেই, সেখানে আপনার জীবন অনেক ঝুঁকি। আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, ডাকাত, ওসব এরিয়াতে অনেক বেশি থাকে। কিন্তু আমার একটা ডিটারমিনেশন, গোল, ভিশন, আমার প্রেম, দেশপ্রেম, মানুষের প্রেমের কাছে এগুলো অতি তুচ্ছ। সেই প্রত্যন্ত অঞ্চলে যখন আমি যাই, প্রশাসনিক হেল্প আমার খুবই প্রয়োজন হয়। তো এই সুযোগে আমি না বললে আমি কৃপণ হয়ে যাব। আমাদের বিভাগের ডিআইজি নওশের আলী, উনি চট্টগ্রাম বিভাগের ডিআইজি, উনি আমাকে এই ক্ষেত্রে হেল্প করেন। আমাদের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, উনি, এবং আমাদের ডিসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উনি এবারও হাজারো ব্যস্ততার মাঝে উনি সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার সমস্ত প্রজেক্ট উনি ঘুরে দেখেছেন এবং আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।
এবং আপনার সাথে প্রাসঙ্গিক আমি অ্যাড করতে চাইছি, আমার জেলায় যে শিক্ষক সমিতি বা শিক্ষক অর্গানাইজেশন, এরা অত্যন্ত আন্তরিক। প্রত্যেকটা শিক্ষক আমাকে উদারভাবে, যেহেতু শিক্ষার জন্য, প্লাস আমি যেখানে থাকি রাজনীতিও সহাবস্থান, সেখানে খুব একটা মানে রাজনৈতিক দিক থেকেও আমি খুব ভালো জায়গায় আছি। সবাই আমাকে সহযোগিতা করে, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এই যে আপনি দেশের শিক্ষার্থীদেরকে কম্পিউটার দিচ্ছেন, তাদেরকে টেকনোলজির দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমাদের দেশে সেই কম্পিউটারে যে ভালো ট্রেনার কিন্তু নেই। সেই জায়গা থেকে আপনার কি পরিকল্পনা আছে? আপনার শহরে এখন বাংলাদেশ অনেক অ্যাডভান্স টেকনোলজিতে, আমরা খুব একটা বিহাইন্ডে নাই আমাদের পাশের দেশগুলো বা বহির্বিশ্বের সাথে। যেমন আমাদের এখানে টেলিকমিউনিকেশন, আপনি বহির্বিশ্বের টেলিফোন কস্ট আমাদের যেটা, এটা থেকে 100 টাইমস বেশি বিশ্বের অনেক দেশ আছে যেখানে আপনি কস্ট ইনভলভ টেলিফোন করতে। আমাদের কস্ট যেহেতু কম, দ্যাট মিনস আমাদের টেকনোলজি ডেভেলপড। আপনি ডেভেলপড ওয়ার্ল্ডের অনেক দেশ থেকে যদি আপনি রিং করেন 100 টাকা লাগে, আজকে বাংলাদেশ থেকে আপনি বহির্বিশ্বের অনেক দেশে রিং করা যায় 7-8 টাকায়। ইট প্রুভেন যে আমাদের দেশ টেকনোলজিতে অনেক অ্যাডভান্স হচ্ছে। কিন্তু সমস্যা যেটা, সেটা হলো যে গ্রাম পর্যায়ে, ভিলেজ, যেখানে যে এরিয়াতে আমি কাজ করি, ওগুলোতে টেকনোলজি এখনো ডেভেলপড হয় নাই। সরকার অত্যন্ত আন্তরিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটারাইজড করেছে, এটা চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু প্রাইভেট সেক্টরে বা ব্যক্তি পর্যায়ে সেটা এখনো পৌঁছায় নাই। তো সেই চিন্তা চেতনা থেকে আমি আমার একটা কমপ্লেক্স করেছি, সেগুলো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেইখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারও আমি করেছি, সেখানে সেটা সেবা দেওয়ার জন্য। আচ্ছা, আমি একটু জানতে চাইছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ছবি আমরা দেখতে পেয়েছি যে একদম নিচু এরিয়াতে যা আছে, যার একটা বাচ্চাকে কোলে নিয়ে আপনি ছবি তুলেছেন। এদের জন্য আসলে আপনার কি করার ইচ্ছা আছে, কোনো পরিকল্পনা আছে কিনা? এই যে ছবিটি আপনি দেখেছেন সেটা আমার নিজের প্রজেক্ট, এটা ঢাকা বিভাগেই করেছি আমি। আমার কিছু বড় একটা জায়গা ছিল, সেটা আমি ভেবেছি যে মানুষের নিডের একটা লিমিটেশন আছে, এটা তো আমার প্রয়োজন নাই। যদি এটাকে আমি দুইটা রকমের প্রোডাক্টিভিটি করতে পারি, একটা হলো আমার ফাইন্যান্সিয়াল গেইন, আর একটা হলো ফর ম্যানকাইন্ড। তো ফাইন্যান্সিয়াল গেইন আমি মনে করি একটা মানুষের সামান্য প্রয়োজন জীবনে, সে একটু খাবে, একটাই তো ইউজ করতে পারবেন, একটা গাড়ি, একটা বাড়ি, একটার উপর আপনি কিন্তু কোনোটা আপনি লাইফে কনজিউম করতে পারবেন না। খাওয়ারও আপনার একটা প্লেট। তো সে দৃষ্টিকোণ থেকে আমি ফাইন্যান্সিয়াল চিন্তা না করে আমি ম্যানকাইন্ডের জন্য, ওটা যারা ছিন্নমূল ঢাকার পাশে বস্তিতে থাকে, একদম আপনার বস্তির লিভিং স্ট্যান্ডার্ড যাদের একদম নিচে, ওদের জন্য ওই অ্যাকোমোডেশনটা করেছি। আমি যাওয়ার পর একটা ছেলে এসেছে, ওই ছবিটাই আপনারা দেখেছেন। আচ্ছা, আরো দুটো বিষয় আমি জানতে চাইছি। এক হচ্ছে যে আপনি একটু আগে শিক্ষকদের কথা বলছিলেন, সেই শিক্ষকদের ছেলে মেয়েদেরকে আপনি বৃত্তি দিচ্ছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে যাদেরকে বৃত্তি দিচ্ছেন তাদেরকে আবার ঢাকায় নিজের যে গুলশানে বাসা আছে সেই বাসায় আপনি ছেড়ে দিয়েছেন তাদেরকে থাকবার খাওয়ার জন্য। তো এই যে হোস্টেলে না করে আপনার নিজের বাসাটা ছেড়ে দেওয়া, এই বিষয়গুলো আসলে কেন একটু যদি বলতেন। এটা হলো হোস্টেল আপনার, এটা হলো ত্যাগে আনন্দ। এবং আমি এটা একটা কনসেপ্ট আমার, এই যে ঢাকায় আমি করেছি, এটা একটা কনসেপ্ট, এটাকে আমি ন্যাশনাল লেভেলে প্রুভ করতে চাইছি। আমার যেটা, সেটা অনেকে আমার সাথে এগ্রি হবে না, এটা আমি জানি, কিন্তু যেহেতু আমি বিলিভ করি, সেটা আমি করেছি। ধরেন ঢাকায় যেটা অভিজাত এরিয়া, আমি গুলশান বনানী বলবো না বা বাড়িদারা বলবো না, সব ধনী এরিয়াতে প্রচুর বাড়ি আছে, সে বাড়িতে একটি লোক থাকেন, দুটি লোক থাকেন, ছেলে মেয়ে লন্ডন আমেরিকায় থাকেন, হয়তো 3 জন গেট কিপার আছে, কিন্তু 15টা বেডরুম, উনি একটাতে থাকে। তো আমি আমারটাকে দিয়ে শুরু করেছি। আমি ভেবেছি যে আমার দরকার একটি রুম, বাকি 5, 6, 7টা রুমে যদি 4টা করে ছেলে গরিবের যার সব আছে, কিন্তু ঢাকায় থাকার জায়গা নাই, ঢাকায় তার অ্যাকোমোডেশন নাই। তো সারা বিশ্ব বা বাংলাদেশ, তো আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি, আমার পক্ষে তো সম্ভব না, কিন্তু আমার যেটা আছে সেটাকে, আমার যে বিশ্বাস, আমার যে কনসেপ্ট, আমি যেটা বিলিভ করি, আমি সেটা করব। তা আমি ওদেরকে এনে ওখানে অ্যাকোমোডেট করেছি। ওরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে এখানে পড়ে, এবং একদিন আমি ঘুরে দেখেছি প্রায় কয়েক হাজার বাড়ি, সামনে গিয়ে আমি দেখেছি বাড়ির ভিতরে হয়তো একজন লোক। তো এক বাড়িতে যদি আপনি 50 লোককে অ্যাকোমোডেট করতে পারেন, যদি 2000 টাইম 50, অনেক গরিব বাংলাদেশ থেকে প্রতি বছর যার মেধা আছে, আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অনেক সময় আশ্চর্য হয়ে যায়, ওদের এত মেধা, এত প্রতিভা,
নেচার সেই থেকে সৃষ্টি সুযোগটা তারা সুযোগটা পাচ্ছে পাচ্ছে না না যে এই প্রতিভা বিকাশ করার বিকাশ এই জন্য। প্রতিভা বিকাশ করার পৃথিবীতে জন্য। সব বড় বড় মানুষগুলাই হয়তো অনেক বেশি সিম্পল হয়, যেটার উদারতা প্রকাশ কিন্তু আপনি এখানে প্রমাণ করলেন। যাই হোক, আমরা একদম ঐশ্বরের শেষ পর্যায়ে একটা বিষয় জানতে চাইছি যে আপনি আইবার সাথে আছেন, এই যে এই সমাজ সেবামূলক অনেক কার্যক্রম করছেন, শিক্ষা অনুরাগী আপনি, এত বিষয়, এবং আপনি যে ইংল্যান্ডে আছেন সেখানেও আপনার নিজস্ব কাজ আছেন, এবং আপনি একটা প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসেবে আপনি কাজ করছেন, কনসালটেন্ট হিসেবে। তো এত কিছু আসলে সমন্বয় করেন কিভাবে, যদি একটু বলেন, ছোট করে বলবেন। আসলে এটা হলো আপনার ডিটারমিনেশন এন্ড গোল। এটা থিওরিটা আমার কাছে এইভাবে যে 168 আওয়ার্স এ উইক, এটা বিল গেটস এর জন্য 168 আওয়ার্স এ উইক, টনি ব্লেয়ার, আমাদের ডেভিড ক্যামেরুন, ওয়ার্ল্ডের যত লিডার আছে ওদের জন্য কিন্তু 168 আওয়ার্স এ উইক। আবার যিনি ডে লেবার গ্রামে কাজ করছে বা ঢাকায় ডে লেবার করছে ওর জন্য 168 আওয়ার্স। তো কেউ এই 168 আওয়ার্স এ উইক এটাকে ম্যাক্সিমাইজ যারা করেছে এবং যারা এটার পটেনশিয়াল ইউটিলাইজ করেছে, ইট ক্যান বি ডান। সো আমি মনে করি আমি যেটা করি ওটা অত্যন্ত স্বল্প পরিসর। মানুষের ক্যাপাসিটি, আল্লাহ একটা মানুষকে সৃষ্টি করেছে পৃথিবীতে, তার ক্যাপাসিটি আনলিমিটেড, এই জন্য সে আকাশে চাঁদও গিয়েছে, বিকজ এটা গডের ক্রিয়েশন। সেই তুলনায় আমার এটা অতি নগণ্য। Thank you very much for coming and giving us such a good time. Thank you very much. থ্যাংক ইউ আপনাকে। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সাদিয়া আফরিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।